বন্ধুরা, আজ আমরা 4টে মুভি এক্সক্লেম করতে চলেছি। ফার্স্ট কাহিনী হলো রোবট আর একটা ছেলের প্রেমের কাহিনী। অ্যান্ড মুভিটার নাম হলো আলিটা ব্যাটল অ্যাঞ্জেল। আজ থেকে 300 বছর ফিউচারের ঘটনা দেখানো হয়েছে। 2563 সালে একটা ওয়ার্ল্ড ওয়ার অ্যাটাক হয়, সেখানে সব ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আর ওখানে এখন আমরা একটা স্পেসশিপ দেখতে পাই, যেখানে পুরো ধনী ব্যক্তির লোকজন বাস করতো। আর তারা কাঁচারাগুলো নিচে ফেলে দিত। আর একদিন একটা সায়েন্টিস্ট ওই নিচে থাকা নোংরার মধ্যে একটা রোবট পায়, যার অর্ধেক বডি রোবট ছিল আর অর্ধেক বডি মানুষের ছিল। আর ওই রোবটটাকে তুলে নিয়ে এসে তার ঘরে নিয়ে আসে আর ভালো করে সেই রোবটটাকে রিপেয়ারিং করে আর তাকে একটা নতুন বডিও দেয়। তার পরের দিন ওই রোবটটা ঘুম থেকে ওঠে আর ওই রোবটটা একটা মেয়ে ছিল। আর ওই রোবটটা নতুন বডি পেয়ে খুব খুশি ছিল। তারপর সে সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে, কে আমি আর কোথা থেকে আমি এসেছি। আর সায়েন্টিস্ট তো নিজেও জানে না সে কে আর কোথা থেকে এসেছে। তাই তাকে এইটুকুই বলে, তোমায় যখন ওই কাচারের মধ্যে পায় তখন তোমার বডি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, কিন্তু তোমার যে মেমোরি ওটা অ্যাক্টিভ ছিল। তারপর তোমার বডিকে রিপেয়ারিং করে ঠিক করে নতুন বডি লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য তুমি আবার ঠিক মতো ভাবে আবার অ্যাক্টিভ হয়ে আছো। আর তাকে সায়েন্টিস্ট বাইরের দুনিয়া দেখাই আর সে এই বাইরের রোবোটিং দুনিয়া দেখে অনেক খুশি হয়ে যায় আর ওই শিপটাকে দেখতে থাকে। আর সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে, এটা আবার কি, এটা কি কোনো দুনিয়া নাকি? তখন সে বলে, আর ওয়ার্ল্ড অ্যাটাকের পর শুধু এই সিটিটাই বেঁচে গিয়েছিল আর এই শিপটা স্কাই সিটি নামে পরিচিত। আর সবাই ওই দুনিয়ায় যেতে চায় আর ওখানে সব ধনী ব্যক্তিরা থাকে আর আমাদের এখানে সব গরিব ব্যক্তিরা থাকে। আর সায়েন্টিস্ট তার নাম দেয় আলিতা আর বলে, আজ থেকে তোমার নাম আলিতা। আর আলিতা নিজের নাম শুনে অনেক খুশি হয়ে যায় আর তাকে এটাও বলে, নিচে থাকা সব লোক সব স্কাই সিটির জন্য কাজ করে, কারণ স্কাই সিটিতে অনেক কোম্পানি আছে, আরো অনেক কিছু যেটা বলে শেষ করা যাবে না। আর ওখানে আলিতার সঙ্গে একটা ছেলের দেখা হয় যার নাম হিগো। আর যখনই আলিতার বডি দেখে তখন তার বডি দেখে অনেক প্রশংসা করে আর আলিতার হিগো খুব ভালো বন্ধু হয়ে যায়। আর ওই দিন সিটিতে একটা মেয়ের মার্ডার হয়ে যায় আর ওই মার্ডারটা একটা সাইকো কিলার করেছিল। আর মার্ডার করার পর তার বডি থেকে পার্টস বের করে সেল করে দিত। আর তখনই সে সায়েন্টিস্টকে দেখে সে বাইরে থেকে ঘরে ঢুকছিল আর তার হাতে রক্ত লেগে থাকায় আলিতার মনে সন্দেহ আসে, এই কিলার সায়েন্টিস্ট না তো। আর তার পরের দিন সায়েন্টিস্টের সঙ্গে তার ওয়াইফ দেখা করতে আসে আর তখন সে আলিতাকে দেখে। আর আমরা এখানে জানতে পারি যে বডি আলিতাকে লাগিয়েছে ওটা আসলে তার মেয়ের বডি ছিল, যে কয়েক বছর আগে মারা গিয়েছে। আর হিগো আলিতাকে নিয়ে একটা গেম খেলতে নিয়ে যায় আর এই গেমটা এই সিটিতে অনেক ফেমাস ছিল। আর এই গেম আলিতা খুব সুন্দরভাবে খেলে আর এই গেমে আলিতা জিতেও যায়। তারপর আলিতাকে হিগো তার বাইকে বসিয়ে ঘুরতে নিয়ে যায় একটা বিল্ডিং এর ওপরে, যেখান থেকে স্কাই সিটি অনেক কাছ থেকে দেখা যাচ্ছিল আর কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এটা দেখে আলিতা খুব খুশি হয় আর দেখতে পায় একটা পাইপ। হিগো তাকে বলে, এই পাইপের মাধ্যমে স্কাই সিটি থেকে সব জিনিস এই পাইপের মধ্যে দিয়ে নিচে আসে। আর হিগো বলে, স্কাই সিটিতে যাওয়ার জন্য আমি অনেক হার্ড ওয়ার্কিংও করেছি আর তুমি দেখো আমি একদিন ওখানে ঠিকই যাব। আর আলিতা বলে, স্কাই সিটি দেখতে কেমন? তখন হিগো বলে, সায়েন্টিস্ট তো তোমার স্কাই সিটি নিচ থেকেই পেয়েছিল, তার মানে তুমি স্কাই সিটি থেকে এসেছো। কিন্তু তার আগেকার কোনো কথাই তার মনে নেই, কারণ তার তো মেমোরি নষ্ট হয়ে গিয়েছিল। আর তারপর রাতে সায়েন্টিস্ট বেরিয়ে যায় আর তার পিছন পিছন আলিতাও যায় আর দেখে যে ওই সায়েন্টিস্ট কোনো কিলার না, আসলে সে একটা হান্টার। আর হান্টার তাদের বলে যারা কিলারদের ধরে ফ্যাক্টরিতে নিয়ে যায়, যার বদলে অনেক টাকা পাওয়া যায়। আর ঠিক ওই সময় ওই কিলার চলে আসে যে মেয়েদেরকে মেরে ফেলছিল। আর তখনই আলিটা ওই কিলারকে এমন ভাবে মারে যে সে পালাতে বাধ্য হয়। ঠিক ওই সময় ওই কিলারের পার্টনার চলে আসে, তখন তাকে আলিটা মারতে সক্ষম হয় আর তার মাথা নিয়ে ওই ফ্যাক্টরিতে যায়, যেখানে গিয়ে তার বদলে কয়েক ডলার পায় আর সেখান থেকে ওই ডলার নিয়ে সে চলে আসে। আর সায়েন্টিস্ট তার কাহিনী আলিটাকে বলে, আমি আমার ওয়াইফ আর আমার মেয়ে একসঙ্গে থাকতাম আর আমি একটা রোবট বানিয়েছিলাম আর ওই রোবট আমার মেয়েকেই আমার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। আর তারপর থেকে রোবটের প্রতি ঘৃণা চলে আসে। তারপর থেকে সে ওইসব কিলার রোবটকে মারার জন্য সে হান্টার হয়ে যায় আর তার বানানো রোবটকেও সে মেরে ফেলে। আর অন্যদিকে ভিক্টর বলে একটা লোককে দেখানো হয় আর সে এই সিটির ওনার ছিল আর সে একটা গেম পরিচালনা করছিল আর তার সাথে সায়েন্টিস্টের ওয়াইফও যুক্ত ছিল। আর আমরা এটা জানতে পারি সায়েন্টিস্টের ওয়াইফ একসঙ্গে কাজ করত, কারণ তাকে বলেছিল যে তাকে স্কাই সিটিতে জায়গা করে দিবে। তারপর আমরা একটা রোবটকে দেখতে পাই, যে রোবটটা আলিতার হাতে মার খেতে খেতে পালিয়ে গিয়েছিল। আর ভিক্টরকে এসে বলে, আমার এই বডির অবস্থা একটা বাচ্চা মেয়ে করেছে। আর তখন ভিক্টর বলে, তুমি একটা বাচ্চা মেয়ের কাছ থেকে মার খেয়ে চলে এসেছো? আরো অনেক উল্টো পাল্টা কথা শোনায় তাকে। আর তখন ভিক্টর তাকে বলে, তুমি যেভাবেই হোক ওই মেয়েটাকে মেরে আমার সামনে আনবে। আর এদিকে হিগো আলিতাকে একটা গেম খেলা স্টেডিয়ামে নিয়ে আসে আর বলে এই খেলায় যে জিতবে তাকে স্কাই সিটিতে পাঠিয়ে দেওয়া হয়। আর এটা শুনে আলিতা খুব খুশি হয়।
তারপর আলিতাকে নিয়ে একটা শিপের কাছে নিয়ে যায় আর বলে এটা 300 বছর পুরনো একটা শত্রু শিপ ছিল। আর আলিতা ওখান থেকে লাফিয়ে শিপের মধ্যে গিয়ে একটা বডি দেখতে পায় আর সেটা উপরে তুলে নিয়ে আসে আর সায়েন্টিস্টকে বলে এই বডিটাকে আমার বডিতে রিপ্লেস করে দিতে। আর সায়েন্টিস্ট বলে এই বডি অনেক পাওয়ারফুল আর এটাতে অনেক ব্যাফেন লাগানো আছে, আর এটা বলে যদি এই বডি তোমারটাই লাগিয়ে দিই তাহলে তুমি অনেক খতরনাক হয়ে যাবে আর তুমি যে কোনো সিটিকে ধ্বংস করে দিতে পারো। আর এই কথা শুনে আলিতা অনেক রেগে যায়। এরপর আলিতা চলে যায় ফ্যাক্টরিতে আর ওখানে গিয়ে বলে সেও একটা হান্টার। আর ওখান থেকে বেরিয়ে সে একটা ক্লাবে যায় আর সবাইকে রাগানোর চেষ্টা করে আর বলে ভেক্টরের যত রোবট আছে সব মেরে ফেলতে হবে কারণ তারাই মেয়েদেরকে ধরে মারছে। আর ওখানে থাকা একটা হান্টার তার খুব মজাক করে আর বলে যে তুমি সাইজে এইটুকু, তাহলে ওই কিলারদের তুমি কি করে মারবে আর তুমি কি করে হান্টার হয়ে গেলে, তাই বলে তাকে ধাক্কা দেয় আর তার সঙ্গে ফাইট হতে শুরু হয়। আলিতা তার সঙ্গে ফাইট করে অনেক দূরে ফেলে দেয় আর এটা দেখিয়ে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। আর ঠিক তখনই ভিক্টরের রোবট ওখানে চলে আসে আর সে সাইজে অনেক বড় হয়ে গিয়েছিল আর ভিক্টর তাকে অনেক নিউ আপডেট করে দিয়েছিল। আর ওই রোবট আলিটার ওপর অ্যাটাক করে দেয় আর তাদের মধ্যে ফাইট হতে হতে ভিক্টরের রোবট একটা গ্রাউন্ডে চলে যায় আর আলিতা তাকে ধরার জন্য পিছন পিছন যায় আর তারপর তাদের মধ্যে জবরদস্ত ফাইট হতে থাকে আর লাস্টে আলিটাকে মেরে দেয় আর তার বডি টুকরো টুকরো করে ফেলে। আর ঠিক ওই সময় হিগো আর সায়েন্টিস্ট চলে আসে আর রোবট বডির উপর অ্যাটাক করে আর তখনই ওই রোবটটা ওখান থেকে পালিয়ে যায়। আর তখন আলিতাকে তার ঘরে নিয়ে আসে সায়েন্টিস্ট আর তার বডি একদমই ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, তাই সায়েন্টিস্টের কাছে আর কোনো অপশন ছিল না, তাই তাকে আলিতার নিয়ে আসা ওই বডিটা রিফ্লেক্স করে দেয়। আর যখন আলিতা ঘুম থেকে ওঠে তখন তার খুব ভালো লাগে কারণ সেই বডি অনেক পাওয়ারফুল ছিল আর এই বডির মাধ্যমে আগুনও জ্বালানো যাচ্ছিল। আর তারপরে আলিতা তার নতুন বডিটা হিগোকে দেখাতে যায় আর সে এটা দেখে খুব খুশি হয়ে যায়। আর তখন আলিতাকে বলে আমি স্কাই সিটিতে যেতে চাই, ওখানে যেতে হলে একটা কার্ড লাগে, ওই কার্ডটা হয়তো যার কাছে আছে তার কাছে চুরি করে নিতে হবে, নইলে ওই গেমটা খেলে উইন হয়ে ওই কার্ডটা পেতে পারি, নইলে অনেক টাকা লাগবে ওই কার্ডটা কিনতে যেটা আমার কাছে নেই। আর তখনই আলিতা তার বুকের মধ্যে থেকে হাটটা বের করে বলে যাও বিক্রি করে দাও, এটা সাধারণ হাট না, এটা থেকে ইলেকট্রিসিটি হবে আর সেটা অনেকদিন চলবে। কিন্তু হিগো বলে যে এটা তোমার কাছেই রাখো, এটা আমার কোনো প্রয়োজন নেই। আর হিগো তাকে বলে যে তুমি রেসে পার্টিসিপেট করতে পারো আর তুমি যদি জিততে পারো তাহলে আমরা দুজনেই স্কাই সিটিতে যেতে পারবো। আর আলিতা তার কথা শুনে রাজিও হয়ে যায়। আর আলিতা এইসব হিগোর জন্য করতে চায় কারণ সে হিগোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছিল। আর এইদিকে আমরা ভিক্টরকে দেখি সে কিলার আর হান্টারকে হায়ার করে আলিতাকে মারার জন্য আর বলে তোমরা যদি আলিতাকে মারতে পারো তাহলে আমি তোমাদের জন্য স্কাই সিটিতে আলিশান থাকতে পারো তার ব্যবস্থা করে দিব। আর আমরা অন্যদিকে ওই হান্টারকে দেখতে পাই যাকে আলিতা ক্লাবে খুব মেরেছিল আর সে ওই রাগের প্রতিশোধ নেওয়ার জন্য সে একটা লোককে মেরে তার দোষ হিগোর ওপরে চাপিয়ে দেয়, সে মার্ডার করেছে, তাই তাকে হান্টাররা মারার জন্য পিছনে পড়ে যায়। আর এইদিকে রেসের মধ্যে আলিতার ওপরে অ্যাটাক করে, কিন্তু আলিতাও কারোর চেয়ে কম ছিল না, সেও একে একে সবাইকে মারতে থাকে। ঠিক ওই সময় হিগোর কল আসে আর বলে তাকে মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর তার পেছনে হান্টার পড়ে আছে তাকে মারার জন্য। তখন আলিতা ওই রেস থেকে বেরিয়ে আসে তাকে বাঁচানোর জন্য আর ওই হান্টারকে খুব খারাপ ভাবে মারে আলিতা। আর ওখানে থাকা স্ক্রিনে দেখে যে হিগোর ওপরে কিলারের কেস হয়ে গিয়েছে আর তার ওপর চার্জ থাকে যে তাকে মারতে পারবে তাকে দেওয়া হবে $30,000 আর তাকে মারার জন্য ওখানকার চিটি পুলিশও চলে আসে। আর এখানে সবার মুখে একই কথা, হিগো একটা কিলার হয়ে গিয়েছে। আর ওখানে থাকা হান্টার হিগোর পেটে চাকু ঢুকিয়ে দেয় আর দেখতে দেখতে হিগো ওখানেই মারা যায়। আর তখনই ওখানে সায়েন্টিস্টের ওয়াইফ চলে আসে আর তাকে বলে তুমি এর মাথাটা কেটে নাও আর আমরা তার বডিটাকে একটা রোবটের বডি বানিয়ে দেব। আর সায়েন্টিস্টের ওয়াইফ আগের মতো আর নেই, সে অনেক ভালো হয়ে গিয়েছিল আর সে এমনটা এই কারণে করতে চেয়েছিল যেন হিগো আবার নতুন জীবন পায় আর আলিতার কষ্টটা যেন তাকে জীবিত দেখে কষ্টটা কম হয়। আর আলিতা তাই করে আর সবাইকে দেখানোর জন্য মাথাটা কেটে নিয়ে আসে আর তারপর ওই মাথাটা ওই সায়েন্টিস্টের কাছে নিয়ে আসে আর সায়েন্টিস্ট হিগোকে অন্য বডির সঙ্গে সেটিংস করে দেয়। এরপর হিগো জীবিত হয়ে যায় আর এটা দেখে আলিতা খুব খুশি হয়ে যায়। আর সায়েন্টিস্ট আলিতাকে বলে ভিক্টর সবাইকে ধোকা দেয়, সবাইকে বলে স্কাই সিটিতে যাওয়ার ব্যবস্থা করে দিবে আর সবার কাছ থেকে এই বলে টাকা নেয়, কিন্তু এটা একটা ফ্রড, সে এমনটা কোনো কিছু করে না। আর তারাই ওখানে যেতে পারবে যারা ওখানে জন্ম নিয়েছে আর যারা ওখানে আগে থেকে আছে, আর সেই যেতে পারবে যে এই রেসে উইনার হয়, আদারওয়াইজ ওখানে আর কেউ যেতে পারবে না। আর সায়েন্টিস্ট আলিতাকে বলে আমি আর আমার ওয়াইফ তো ওখানে জন্ম নিয়েছিলাম আর এখানে তো
আমার বাচ্চার ট্রিটমেন্ট করতে এসেছিলাম, আর তারপর থেকে এখানে এসে ফেসে গিয়েছি। আর এটা শুনে আলিতার অনেক রাগ হয়, আর সে রেগে ভিক্টরকে মারার জন্য ফ্যাক্টরি চলে যায়। আর ওখানে থাকা মেশিনগুলো আলিতার ওপরে অ্যাটাক করে দেয়। আর আলিতার কাছে এমন একটা বডি ছিল যেটা অনেক পাওয়ারফুল ছিল, আর একে একে ওখানে থাকা মেশিনগুলো একে একে সব ডিস্ট্রয় করে দেয়। তারপর সে ভিক্টরকে মারার জন্য যায়, আর তখনই ভিক্টরের একটা রোবট চলে আসে আর আলিতার ওপরে অ্যাটাক করে দেয়। আর আলিতা অনেক আহত হয়ে যায়। আর তখনই আলিতা মেমোরি ফিরে পায়, আর সে তার পাস্টে দেখেছিল সে একটা ফাইটার ছিল। আর আলিতা ওই ওয়ার্ল্ড ওয়ারে ছিল যেটা 300 সাল আগে হয়েছিল। আর ওই ওয়ার হারার পর আলিতাকে ডিস্ট্রয় করে তার বডিকে টুকরো করে কাঁচারাতে ফেলে দেওয়া হয়েছিল। আর আলিতার সবকিছু মনে পড়ে যায়। এই সব কিছু করেছিল স্কাই সিটির মালিক। আর তখনই এটাও মনে চলে আসে তার মিশন তো ছিল স্কাই সিটির মালিককে মারা। আর সে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সামনে থাকা রোবট তার উপরে অ্যাটাক করে দেয়। আর আলিতা তার তলোয়ার দিয়ে ওই রোবটটাকে দুটুকরো করে দেয়, আর তার সাথে সাথে ভিক্টরকে ওই তলোয়ার ঢুকিয়ে ওখানে মেরে ফেলে। আর তখনই সায়েন্টিস্টের কল আসে আর বলে হিগো স্কাই সিটিতে যাওয়ার জন্য পাইপে উঠছে। আর তখনই আলিতা ওখান থেকে বেরিয়ে হিগোর পেছনে যায়, আর তাকে বলে স্কাই সিটিতে কোনো কিছুই নেই, আমরা দুজনে এখানেই হ্যাপি থাকতে পারবো। আর হিগো তার কথা শুনে তার সঙ্গে যাওয়ার জন্য মেনেও নেয়। আর তখনই স্কাই সিটির মালিক একটা মেশিন ছাড়ে, আর হিগোর পুরো শরীর ওখানেই কেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর আলিতা তাকে বাঁচানোর চেষ্টা করলে সে ওখান থেকে অনেক নিচে পড়ে যায়, আর আলিতা তাকে কোনোভাবেই বাঁচাতে পারে না। আর সে ডিসাইড করে সে যেভাবেই হোক স্কাই সিটিতে যাবে, আর স্কাই সিটির মালিককে সে মারবেই। আর তারপর আমরা দেখতে পাই আলিতা রেস জিতে যায়, আর তার তলোয়ার স্কাই সিটির দিকে দেখায়। আর স্কাই সিটির মালিককে মনে মনে বলে, আমি আসছি তোমায় মারার জন্য, তুমি রেডি থেকো, আর তোমার অবস্থা এমন করব যে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। এর সঙ্গে আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়। সো গাইজ, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এরপর সেকেন্ড কাহিনী হলো একটা মানুষের সঙ্গে পরীর প্রেমের কাহিনী, যেটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের চোখেও জল চলে আসবে। অ্যান্ড মুভিটার নাম হলো ম্যালিফিসেন্ট 1 2019। একটা কিউট বাচ্চা মেয়েকে দিয়ে, যার বয়স ছিল 10 থেকে 12 বছর, আর তার মাথায় আবার দুটো সিংহ ছিল, আর তার দুটো পাখাও ছিল। আর এই বাচ্চা মেয়েটার নাম ছিল ম্যালিফিসেন্ট। আর সে কিউট একটা পরী হয়, আর সে একটা জাদুর জঙ্গলে থাকে। আর সে বাইরের দুনিয়া এখনো পর্যন্ত দেখেনি, তাই তার সব দুনিয়া এই জঙ্গলই হয়ে থাকে। এমনটা বলতে পারো সে এখনো পর্যন্ত মানুষকে দেখেনি, আর মানুষ বাদে এই জঙ্গলে সব ধরনের জানোয়ার ছিল, আর অবাক অবাক জানোয়াররাও ছিল। একদিন ম্যালিফিসেন্ট কোথাও যাচ্ছিল, তখন সে একটা ছোট বাচ্চা ছেলেকে দেখতে পায়, আর তাকে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি আর কোথা থেকে এসেছো? আর ওই বাচ্চাটা বলে, আমি কিংডমে থাকি, আর আমি এখানে একটা হীরা দেখতে পেয়ে সেটা নেওয়ার জন্য এসেছি। আর ম্যালিফিসেন্ট ওই হীরাটা তার কাছ থেকে নিয়ে নেয়, আর বলে, চলো আমি তোমায় তোমার কিংডমে রেখে আসি। আর ওই ছেলেটা বলে, আমি এখান থেকে চলে যাব। আর যাওয়ার আগে বলে, তুমি কি আমার বন্ধু হবে? আর কোনোদিন যদি এই জঙ্গলে আসি তুমি কি আমার সঙ্গে খেলা করবে? আর ম্যালিফিসেন্ট বলে, এটা তো একটা জাদুর জঙ্গল, কিন্তু তোমার তো এখানে আসা তো ঠিক না, তাও একবার দেখবো খেলা যায় কি। তাই বলে তারা হ্যান্ডশেক করে, আর ম্যালিফিসেন্টের কারেন্ট লাগে। আমার মনে হয় ওই লোহার আংটি থেকে কারেন্ট লাগে। আর সে বলে, লোহা পরীকে জ্বালিয়ে দেয়, এখানে যখন এবার আসবে তুমি লোহার কিছু পরে আসবে না। এরপর আমরা দেখি ওই ছেলেটা তার কিংডমে চলে যায়। আর ওই ছেলেটা এসেছিল ওই কিংডম এই জঙ্গলকে নিজের দখলে করে নিতে চায়। আর এই ছেলেটার মা বাবাকেও বেঁচে ছিল না, তাই ম্যালিফিসেন্টের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এদের মনের মধ্যে ছিল না যে এরা একে অপরের শত্রু। আর তারা দুজন একসঙ্গে খেলতে থাকে। এইভাবে কয়েক বছর ধরে ছেলেটা আসে আর ম্যালিফিসেন্টের সঙ্গে খেলতে থাকে। আর তারা দুজন এখন আস্তে আস্তে বড় হয়ে যায়। তারা দুজন এখন 16 বছরের হয়ে গিয়েছিল, আর তারা একে অপরকে খুব পছন্দ করতে লেগেছিল। আর ম্যালিফিসেন্ট ভেবেছিল যে মানুষ খুব ভালো হয়, কিন্তু এটা জানতো না যে মানুষের মধ্যে লোভ জিনিসটা আছে। আর ছেলেটা কয়েকদিন আসেনি, আর তার কথা ম্যালিফিসেন্টের খুব মনে পড়ছিল। আর তাকে বলেছিল যে সে যখন বড় হয়ে যাবে এই কিংডমকে সে দখল করে নিবে সে, আর ওখানে থাকা একটা কেলা আছে ওটাও সে দখল করে নিবে। আর ম্যালিফিসেন্ট তো এখনো বুঝতে পারেনি এই ছেলেটা লোভী ছিল। আর একদিন সে দেখে কিংডম থেকে একদল সেনাবাহিনী তার জঙ্গলের দিকে আসছে। আর ম্যালিফিসেন্ট এই জঙ্গলের পরি হওয়ায় সে খুব ভালো করে জানে এই জঙ্গলকে প্রোটেক্ট করতে। আর সে রাজাকে বলে, তোমায় আমি এই জঙ্গলে ঢোকার পারমিশন দিতে পারবো না। আর তখন ওই রাজা বলে, তোমার কাছে কে পারমিশন চেয়েছে? আর আমি এই জঙ্গলে আমার দখলে নেব। আর সৈনিককে বলে এই মেয়েটাকে মেরে ফেলার কথা। আর রাজার সেনাবাহিনী তার দিকে যেতেই ওই জঙ্গলে থাকা আজব আজব জানোয়ার ওই সেনার উপর অ্যাটাক করে দেয়, আর তাদের মধ্যে ফাইট হতে থাকে। আর রাজার সেনাবাহিনী পুরোপুরি ভাবে অনেক আহত হয়ে যায়। আর ওখানকার
ওখানকার সব সেনাবাহিনী তো জাদুর জঙ্গলে, আর এদের সঙ্গে লড়াই করা জিতা অসম্ভব, তাই তারা আবার ফিরে কিংডমে চলে যায়। আর তারা সবাই ওখানকার রাজার কাছে যায়। আর রাজা অনেক বুড়ো হয়ে গিয়েছিল, আর তাদেরকে বলে, আমি বলেছিলাম না এর আগে ওই জঙ্গল কেউ দখল করেনি, আর ওই জঙ্গলে অনেক খাজানা আছে, আর আমার যে অবস্থা আমি লড়াই করতে পারবো বলে মনে হয় না, তাই যে মালিফিসেন্টকে মারতে পারবে আমি আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবো। আর তখনই একটা ছেলে তার সামনে চলে এসে বলে, আমি যাব ওখানে। আর তোমরা জেনে অবাক হয়ে যাবে এই ছেলেটা কে ছিল। এই ছেলেটা ও ছিল যে মালিফিসেন্টের সঙ্গে ছোট থেকে খেলা করে বড় হয়েছে, স্টিফেন। আর আমরা দেখতে পাই স্টিফেন জঙ্গলে যায় তার সঙ্গে দেখা করতে কয়েক বছর পর। আর মালিফিসেন্ট তাকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে আর আসনি কেন এতদিন? তখন স্টিফেন বলে, আমি একটু কাজের জন্য ব্যস্ততায় তোমার কাছে আসতে পারিনি, আর একটা কথা বলার জন্য কষ্ট করে তোমার কাছে এসেছি। ওখানকার রাজা তোমায় মারতে চায়, আর তুমি তোমার ঠিকমতো খেয়াল রাখবে, আর আমি তোমার খেয়াল রাখার প্রোটেকশন করার জন্য এসেছি। আর মালিফিসেন্ট তার সঙ্গে বসে থেকে সুখ দুঃখের কথা বলতে থাকে। আর মালিফিসেন্ট বলে, আমি তোমায় মাফ করলাম। আর সে জানতো না যে মানুষ খুব লোভী হয়। আর স্টিফেন তাকে একটা নেশা জাতীয় একটা শরবত খাইয়ে দেয়, আর সে ঘুমিয়ে পড়ে। আর তারপর স্টিফেন একটা চাকু বের করে আর তাকে মারতে থাকে। আর তারপর যখন সকাল হয় মালিফিসেন্ট দেখে যে সে মাটির উপরে শুয়ে আছে, আর তার ডানা মানে তার পাখা নেই। আর সে এটা দেখে মালিফিসেন্টের তো বিশ্বাস হয় না, আর সে চিৎকার করে কাঁদতে লাগে, কারণ তার সুন্দর সুন্দর পাখা আর ছিল না, সে আর উঠতে পারা পড়িয়ে আর ছিল না। এটা ভেবে সে খুব কাঁদতে লাগে। আর আমরা অন্যদিকে দেখতে পাই কিংডমে স্টিফেন রাজার কাছে ওই পাখা নিয়ে এসে বলে, আমি আমার কথা পালন করেছি, ওই পরীর ডানা আমি কেটে নিয়ে এসেছি। আর সেই জন্য ওখানকার রাজা তার মুকুটটা নিয়ে এসে তার মাথায় পরিয়ে দিয়ে কিংডমের রাজা বানিয়ে দেয়। আর এখানে স্টিফেনের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল, মানে লোভী মানুষের স্বপ্ন। আর অন্যদিকে মালিফিসেন্টকে দেখতে পায় সে আর উঠতে পারে না, তাই সে হেঁটে যাচ্ছিল খুব কষ্টের সাথে। আর সে একটা শিকারীকে দেখতে পায়, আর সেই শিকারীটা একটা জানোয়ারকে মারবে, ঠিক তখনই মালিফিসেন্ট তাকে একটা মানুষে পরিণত করে দেয়। আর এটা দেখে শিকারী ভয়ে পালিয়ে যায়। আর ওই মানুষটা মালিফিসেন্টের কাছে এসে বলে থ্যাংক ইউ, আর বলে তুমি এটা কেন করলে? আর মালিফিসেন্ট বলে, আমি বলতে পারবো না, এইটুকুই জানো আমার তোমার উপরে দয়া চলে এসেছিল। আর তখন ওই লোকটা বলে, আমি সারা জীবন আপনার সেবা করব, আমায় বাঁচানোর জন্য আর আমায় এই নতুন জীবন দেওয়ার জন্য। আর মালিফিসেন্ট তাকে তার সাথেই রেখে দেয়, আর তার নাম রাখে ডেভিল। আর ডেভিলের কাজ ছিল কিংডমের খবর দেওয়া। আর ডেভিলের কাছ থেকে মালিফিসেন্ট জানতে পায় স্টিফেন তার পাখা কেটে নিয়ে গিয়ে রাজাকে দেওয়াতে তাকে রাজা করে দিয়েছে, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়েও দিয়ে দিয়েছে। আর মালিফিসেন্টের মানুষের ওপর বিশ্বাসটাই শেষ হয়ে যায়, আর তাদেরকে খুব ঘৃণা চোখে দেখতে থাকে। আর অন্যদিকে আমরা কিংডমে দেখি স্টিফেনের একটা মেয়ে হয়েছে, তাই ওখানে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল। আর ওখানে অনেক অনেক দূর থেকে মানুষ আসছিল, আর কেউ জানতো না কারা বা কে কে ওই অনুষ্ঠানে আছে। আর এই সুযোগে মালিফিসেন্ট ওখানে যায় আর তাকে উইশ করে, আর তার মেয়ের কাছে যায় আর বলে, তুমি খুব কিউট, আর তুমি যখনই 16 বছরের হবে তখনই তোমার হাতে একটা ছুঁচ ঢুকবে, আর তখনই তোমার মৃত্যু হবে। আর তখন তাকে স্টিফেন বলে, দোষ আমি করেছি, সাজা দিতে হলে আমায় দাও। এই বাচ্চা মেয়েটা কি করেছে যে কারণে তুমি তাকে অভিশাপ করলে? আর তখন মালিফিসেন্ট বলে, ভেবে দেখো আমিও একটা মেয়ে ছিলাম, আর তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে কি করেছো আমার সাথে। তখন মালিফিসেন্টের মনে স্টিফেনের প্রতি কোথাও না কোথাও একটু হলেও ভালোবাসা বাকি ছিল, তাই সেই আশীর্বাদ দেয় যদি সে তার 16 বছরের জন্মদিনে তার সত্যিকারের ভালোবাসাকে পায় তাহলে সেদিন ওই অভিশাপটা কেটে যাবে। তাই বলে সে ওখান থেকে চলে যায়, নইলে মালিফিসেন্টের অভিশাপ সত্যি হয়ে যাবে। তারপর সে অ্যাটাক করতে যায় ওই জঙ্গলে, কিন্তু সেটা করতে সে সফল হয় না, কারণ মালিফিসেন্ট তার শক্তি দ্বারা সব রাস্তা বন্ধ করে দিয়েছে, কোনো মানুষ এই জঙ্গলে আসতে পারবে না। তারপর আমরা দেখতে পাই মালিফিসেন্টের মেয়েকে নিয়ে ওই 3টে পরী অনেক দূরে নিয়ে চলে গিয়েছে, কিন্তু মালিফিসেন্ট এখনো জানতো যে তাকে কোথায় নিয়ে গিয়েছে। আর সে পিছন পিছন যায়, আর ওই বাচ্চা মেয়েটার নাম হয় আলোরা। আর সে যখন ঘরে একা ছিল তখন সে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা তাকে দেখে হাসতে লাগে। আর মালিফিসেন্টের মনটা তাকে দেখে খুব নরম হয়ে যায়, কারণ সে ভালো পরী ছিল। আর এই 3টে পরী যে প্রিন্সেসের খেয়াল রাখছিল তারা খুব কেয়ারলেস ছিল। আর যখনই আলোরা বিপদে পড়তো মালিফিসেন্ট এসে বাঁচাতো। আর সময়ের সাথে সাথে সে বড় হতে থাকে, আর এখন তার বয়স 15 বছর হয়ে যায়। আর যেখানে নিয়ে এসেছিল ওখান থেকে বেরোনোর আগে অনেক বড় বড় ঘাসের ডালপালা ছিল, ওখান থেকে বাইরে যাওয়া কঠিন ছিল। আর সে মালিফিসেন্টের মতনই সে বাইরের দুনিয়া কেমন জানতো না। আর ওখানে তার ফিল হয় যে কেউ ওখানে আছে, আর বলে, যদি কেউ এখানে থাকো তাহলে প্লিজ আমার সামনে আসো, তোমার কাছে আমি অনেক কোশ্চেন করতে চাই, অনেক কিছু জানার ইচ্ছা আছে।
তখনই তার সামনে মালিফিসেন্ট চলে আসে। আর আলোরা বলে, আপনি এখানে? আপনি তো আমার গডমাদার, আপনি তো আমার খেয়াল রাখতেন, আমি আপনাকে চিনি, কিন্তু আপনি কোনোদিন আমার সামনে আসেননি। আর মালিফিসেন্ট মনে মনে তার কথা শুনে অনেক খুশি হয়। আর আমরা জানি মালিফিসেন্ট খুব ভালো একটা পরী, আর সে তাকে দেখে খুব ভালোবাসতে লাগে। আর সে মনে মনে ভাবে সে যে অভিশাপটা দিয়েছিল সেই অভিশাপটা যেন না লাগুক। আর তারা এখন ভালো বন্ধুর মতো গল্প করে, খেলে, মামের মতো একে অপরকে খুব ভালোবাসতে লেগেছিল। একদিন আলোরা যখন ঘুমাচ্ছিল তখন মালিফিসেন্ট এসে তার অভিশাপটা তোলার চেষ্টা করছিল তার শক্তির দ্বারাই, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় সে বিফল হয়ে যায়। আর সে এটা বুঝতে পারে তার ক্ষেত্রে এটা অসম্ভব। আর সে প্রার্থনা করে সে যেন 16 বছর পূর্ণ হওয়ার আগেই সে যেন তার ভালোবাসার মানুষকে পেয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই সকাল হয়ে গিয়েছে। আর আলোরা আর মালিফিসেন্ট একসঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করে। আর আলোরা তাকে বলে, আপনার পাখা কোথায়? সব পরীর তো পাখা থাকে। আর মালিফিসেন্ট বলে, আমারও পাখা ছিল, একটা মানুষ আমার সঙ্গে ধোঁকা করে আমার পাখা কেটে নিয়ে চলে গিয়েছে। এখনো আমার সে সময় মনে পড়ে যখন আমার পাখা ছিল আর আমি অনেক উঁচুতে উড়ে উড়ে বেড়াতাম। আর মালিফিসেন্ট এটা বলে কাঁদো কাঁদো হয়ে যায়। আর তখন আলোরা বলে, আমার কাল 16 ইয়ার হয়ে যাবে, তখন আমি ওই পরিমাদের কাছে পারমিশন নিয়ে আমি আপনার কাছে চলে আসব, আর আপনি একা থাকবেন না। আর মালিফিসেন্ট জানতো এটা কোনোদিনই হবে না, আর একদিনে সে তার সত্যিকারের ভালোবাসা কোনোদিনই হয়তো পাবে না। আর প্রিন্সেস অ্যালোরা তার বাড়ির দিকে যাচ্ছিল, আর রাস্তায় একটা ছেলের সঙ্গে তার দেখা হয়। আর ওই ছেলেটা দেখতেও অনেক কিউট ছিল। আর তারা দুজন যখন একে অপরকে যখন দেখছিল তখন তারা একে অপরকে পছন্দ করে নেয়। কিন্তু বাদ দাও, তারপর আলোরা তার বাড়িতে চলে আসে। আর সে ওই পরীদের কাছে এসে বলে, আমি এখান থেকে মালিফিসেন্টের কাছে যেতে চাই। আর তখন ওই পরীগুলো ওই কথা শুনে তাকে তার পাস্টের কথাগুলো বলে। আর এটা বলে যে একটা পরী তার প্রাণ নিতে চেয়েছিল ছোটবেলায়, তাই তাকে অভিশাপ করেছিল। আর সেটা আর অন্য কেউ ছিল না, মালিফিসেন্ট ছিল। আর এটা শুনে সে অনেক কষ্ট পায়। আর আলোরা তার কাছে যায় সত্যি তার মুখ থেকে শোনার জন্য। আর সে মালিফিসেন্টের কাছে গিয়ে বলে, আমি যেটা শুনেছি আসলে কি সেটা সত্যি? আর সেটা শুনে বলে, হ্যাঁ সত্যি, আমি তোমায় অভিশাপ করেছিলাম। আর আমার এখন মন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি তো তোমার বাবার জন্য তোমায় অভিশাপ করেছিলাম, আর আমি এখন চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর আমি তোমায় অনেক ভালোবাসি। আর আলোরা কাঁদতে কাঁদতে কিংডমের দিকে চলে যায়। আর ওখানকার রাজা কিং স্টিফেনকে গিয়ে জড়িয়ে ধরে বলে, ড্যাড আমি আপনাকে খুব মিস করেছি। আর তাকে দেখে তো স্টিফেন খুব রেগে যায়। আর ওই পরীদের বলে, আমি বলেছিলাম না 16 বছর হবে তারপর নিয়ে আসবে, তার একদিন আগে কেন নিয়ে এসেছো? আর তার মেয়েকে ঘরে বন্দি করে দেওয়ার কথা বলে, আর সেখানে যেন কোনো কিছু পড়ে না থাকে। আর যখন আলোরার 16 বার্থডে আসে তখন সে পাশে থাকা একটা গোডাউনে চলে যায়। আর সে নিজে থেকেই ওখানে পড়ে থাকা ছুঁচের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়, আর ওখানেই বেহুশ হয়ে যায়। আর রাজা তার মেয়ের অবস্থা দেখে অনেক চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ তার মেয়ে গভীর ঘুমের মধ্যে চলে গিয়েছিল। আর এইদিকে মালিফিসেন্ট এইসব দেখে অনেক কষ্ট হয়। আর সে ওই ছেলেটার কাছে যায়। ওই দিন আলোরার সঙ্গে রাস্তার সামনে দেখা হয়েছিল। সে ভাবে তাদের এই দেখা হওয়াতে যদি তাদের মধ্যে কোনো ভালোবাসার সৃষ্টি হয়, তাই তাকে বেহুশ করে আলোরার কাছে নিয়ে যায়। আর ওখানে থাকা পরীরা রাজাকে বলে যে আপনি সেই ভালোবাসার মানুষ হতে পারেন যেটা আলোরার সত্যিকারের ভালোবাসা। আপনি যদি আলোরাকে কপালে একটা চুমু খান তাহলে যদি আলোরা ঘুম থেকে উঠে পড়তে পারে। আর তখন স্টিফেন বলে, আমি কারোর সত্যিকারের ভালোবাসা কি করে হতে পারি, কারণ আমি মালিফিসেন্টকে ধোঁকা দিয়েছি, তাহলে আমি কি করে কারোর সত্যিকারের ভালোবাসা হতে পারি? আর তারপর ওই ছেলেটা চলে আসে আর আলোরার কাছে যায়। তারপরও সে ওঠে না। তারপর সে একটা কপালে চুমু দেয়, তারপরও সে ওঠে না। আর এটা দেখে মালিফিসেন্ট খুব কষ্ট পায়। আর মালিফিসেন্ট তার কাছে যায় আর বলে, আমি তোমার স্মাইলকে খুব মিস করব, তোমার সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো খুব মনে পড়বে। আর বলে, আমি তোমায় খুব ভালোবাসি। তাই বলে কাঁদতে কাঁদতে তার কপালে একটা চুমু খেয়ে চলে যেতে যায়। তখনই আলোরা ঘুম থেকে উঠে পড়ে আর তাকে গডমাদার বলে ডেকে তাকে দাঁড়াতে বলে, কারণ এটাই ছিল সত্যিকারের ভালোবাসা। তারপর আলোরা তার সাথে যেতে চায়। আর যখনই তাকে নিয়ে যেতে থাকে তখনই স্টিফেন জাল ফেলে দেয় মালিফিসেন্টের গায়ে। আর সেটা ছিল লোহার জাল, আর লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়। আর তখনই মালিফিসেন্ট ডেভিলকে ড্রাগন বানিয়ে দেয়, আর সে সবাইকে তার আগুন দিয়ে ওখানে থাকা লোককে জ্বালিয়ে দেয়। আর মালিফিসেন্ট জাল থেকে বের হয়ে যায়। আর তখনই স্টিফেন আসে কিছু লোকের সঙ্গে, আর গায়ে ছিল লোহার গবজ, যেটাতে পরী কিছুই করতে পারবে না, আর মালিফিসেন্টকে সারা জীবনের জন্য মেরে ফেলতে পারে। আর অন্যদিকে আলোরা দেখতে পায় তার সামনে একটা পাখা নড়াচড়া করছিল, আর সে বুঝতে পারে এটা মালিফিসেন্টের মানে তার গডমাদারের পাখা। আর তারপর সে ওই পাখাটাকে মুক্তি করে দেয়।
আর তখনই ওই পাখাটা উড়ে গিয়ে মালেফিসেন্টের পেছনে লেগে যায়। আর মালেফিসেন্ট তার পাখা পেয়ে অনেক খুশি হয় আর সে আবার উঠতে লাগে। আর তার সঙ্গে উড়িয়ে স্টিফেনকেও নিয়ে যেতে যায়, কিন্তু স্টিফেনকে উপর থেকে নিচে ফেলতে চায় না, কারণ সে এখনো তার প্রতি একটু হলেও ভালোবাসতে থাকে। কিন্তু স্টিফেন তার পাখা দুটোকে ধরে রাখে আর এই জন্য মালেফিসেন্ট উঠতে পারে না আর তারা দুজন নিচে পড়তে থাকে। আর যখনই মালেফিসেন্ট তার পাখাটা শার্ট করে ওড়ার জন্য, তখনই স্টিফেন ওপর থেকে নিচে পড়তে থাকে আর নিচে অনেক উঁচু থেকে পড়ার জন্য স্টিফেন মারা যায়। আর তার পরের দিন সকালে দেখতে পাই মালেফিসেন্ট ওই বাউন্ডারিকে সরিয়ে ফেলে, যার মাধ্যমে কোনো মানুষ ভেতরে প্রবেশ করতে পারতো না। আর ওখানে আবার নতুন করে ফুল ফুটতে থাকে। আর মালেফিসেন্ট আলোরাকে বলে, আজ থেকে তুমি এই জঙ্গলের রানী। আর কিংডম আর জঙ্গল একসঙ্গে মিলে যায় আর সবাই হাসি খুশি ভাবে থাকতে শুরু করে। আর এখানেই আমাদের মুভিটা শেষ হয়। আর আমাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এরপর থার্ড কাহিনী 2210 ইয়ারের আগেকার কাহিনী, এমন এক আবিষ্কার যেটা মানুষকে বুড়ো থেকে ইয়াং করে তুলবে। অ্যান্ড মুভিটার নাম পারদিসে 2023। কাহিনীটা শুরু হয় 2210 সালে, যেখানে দেখানো হয় মানুষ এখন বিজ্ঞানের অনেক উপরে উঠে গিয়েছে। ইয়ার নামে একটা কোম্পানি এমন কিছু আবিষ্কার করে ফেলেছিল যার ফলে মানুষের কিছু বয়স বা সময় অন্য মানুষকে দিতে পারত। আর তার জন্য সত্য এটা ছিল যে দুটো মানুষের ডিএনএ এক হতে হবে। আর যাদের খুব টাকার দরকার ছিল তারা তাদের কিছু বছর বিক্রি করে টাকা ইনকাম করতে পারত, কিন্তু এমনটা করলে সে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে আর যে কিনবে সে খুব তাড়াতাড়ি ইয়ং হয়ে যাবে। এরপর কোম্পানির ম্যানেজার ম্যাক্সকে দেখতে পাই, যে লোকের কাছে গিয়ে তার বয়স বিক্রি করার জন্য উস্কানোর কাজ করে। আর এখন 18 বছরের বাচ্চাকে উস্কায় তার গরিবতা হওয়ার জন্য। আর তাকে বলে, তোমার 15 বছর দাও আর তার জন্য তুমি অনেক টাকা পাবে আর তুমি আর তোমার ফ্যামিলি ওই টাকা নিয়ে বাকি জীবন কাটাতে পারবে। আর ম্যাক্সও বলে, আমিও আমার 5 বছর বিক্রি করে কলেজে ফিস দিয়েছিলাম, কিন্তু প্রথমে তো ছেলেটা রাজি হয় না, কিন্তু তার ফ্যামিলির দিকে তাকিয়ে সে লাস্টের দিকে রাজি হয়ে যায়। আর ম্যাক্স তারপর অফিসে যায় আর অফিসে একটা অনুষ্ঠান হচ্ছিল আর কোম্পানির বস সফি স্টেজে ওঠে আর ম্যাক্সকে কোম্পানির বেস্ট এজেন্টের অ্যাওয়ার্ড দেয়। আর সফি বলে, আমি 15টা বিজ্ঞানীকে 15 বছর দান করব, যাতে মানুষের জন্য তারা আরো কাজ করতে পারে। আর একদিকে বিজ্ঞানীরা জীবন বাড়ানোর কাজ করছিল, হঠাৎ একটা লোক অফিসার সেজে ভেতরে আসে আর কয়েকজন লোককে গুলি করে মেরে ফেলে আর দেওয়ালে একটা ছবি আঁকে আর ওখান থেকে পালিয়ে যায়। আর কিছুদিন পর জানা যায় এই লোকটা অ্যাডম গ্রুপ থেকে ছিল আর এরা এই কোম্পানির লোকের ওপর হামলা করে গরিব লোকের সময় চুরি করতে বাধা দিত। আর সফি একটা কায়া আর নোভাকের সঙ্গে একটা ভিডিও দেখে, যেখানে অ্যাডম গ্রুপের লিডার লিলিথ তাদেরকে ধমকি দিয়ে বলছিল তারা যদি এখনো না থামে তাহলে এর চেয়ে বড় হামলার জন্য যেন রেডি থাকে। এদিকে ম্যাক্স আর তার গার্লফ্রেন্ড এলিটা অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে পার্টি করছিল। আর তার পরের দিন এলিটা তার মা বাবার সঙ্গে দেখা করার জন্য যায় আর তাদেরকে ম্যাক্সকে খুব ভালো লেগেছিল। আর তারা যখন রাতে বাড়ি আসে আর তারা এটা দেখে তো তাদের পায়ের তলা থেকে তো মাটি চলে গিয়েছিল, কারণ তারা যে ঘর কেনার স্বপ্ন দেখেছিল ওই ঘর আগুনে জ্বলে ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে তাদের সব জিনিস আর টাকা সব আগুনে জ্বলে শেষ হয়ে গিয়েছিল। তারপরের দিন তারা ইন্স্যুরেন্সের টাকা নিতে যায় আর কোম্পানি বলে তারা ঘর থেকে বেরোনোর আগে মোমবাতি লিভাতে ভুলে গিয়েছিল, এই জন্য তাদেরকে কোনো টাকা দেওয়া হবে না। আর এটা কি কোম্পানির ভুল থরি? আর তারা তো বুঝতে পারছিল না ব্যাংকের টাকা তারা কি করে শোধ করবে। আর তখনই এলিটা বলে, আমার জীবন থেকে কিছু বয়স আমি বন্ধুকে রেখে লোন নিয়েছি। আর ম্যাক্স এই বিষয়ে কিছু জানতো না, কিন্তু ম্যাক্স সিদ্ধান্ত নেয় যে তার বয়স বন্ধুকে রেখে কিছু টাকা লোন নিবে, কিন্তু ম্যাক্সের ডিএনএ কারোর সঙ্গে মিলে না আর ব্যাংকের লোক তার বয়স নিতে মানা করে দেয়। আর ম্যাক্স বলে, আমি এর আগেও বিক্রি করেছিলাম। তখন ব্যাংকের লোক বলে, এর আগে যখন তুমি বয়স বিক্রি করেছো আর ওই লোক এখন মারা গিয়েছে। আর যখনই তারা বাইরে বেরোয় তখনই পুলিশ এসে এলিনাকে গ্রেপ্তার করে নেয়, কারণ সে যেন দেশ ছেড়ে না পালাতে পারে। আর ম্যাক্স বলে, আমি যেভাবেই হোক আমি লোন শোধ করব। তাই বলে তার বস সফির কাছে যায় আর সফিকে সব কথা বলে আর সফি রাজিও হয়ে যায়। কিন্তু তারপর ম্যাক্স তাকে ফোন করলে তার ফোন ধরাটাও বন্ধ করে দিয়েছিল আর ম্যাক্সের কাছে সব রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল। আর ব্যাংক সিদ্ধান্ত নেয় এলিনার বয়স থেকে 40 বছর নিয়ে নিবে। আর ম্যাক্স অনেক টেনশনে এলিনা যেখানে আছে ওই অফিসে যায় আর তাকে এলিনার সঙ্গে দেখা করতে মানা করে দেয় আর বলে অপারেশনের পরেই সে দেখা করতে পারবে। আর ম্যাক্স এটা শুনে রেগে যায় আর এলিনার কামরা কোনটা খুঁজতে থাকে। আর তখনই কায়া আর তার টিম এসে ম্যাক্সকে ধরে নেয় আর শেষ পর্যন্ত এলিনার 40 বছর নিয়ে নেয় আর পাশে থাকা একটা মানুষকে তার 40 বছর দিয়ে দেওয়া হয়। আর অপারেশন হওয়ার পর ম্যাক্স তাকে বাড়ি নিয়ে আসে আর এলিনার বয়স নিয়ে নেওয়ার জন্য সে অনেক বুড়ো হয়ে গিয়েছে। আর বেচারা ম্যাক্সের স্বপ্ন ছিল এলিনা আর তার একটা বাচ্চা হবে, কিন্তু এটাও সম্ভব না এখন। আর আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে আর ম্যাক্স এলিনার পাশে থাকার অনেক চেষ্টা করছিল, কিন্তু এলিনা তার কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে।
আর ম্যাক্সের নজর আসে সোফি আগের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তারপর ম্যাক্স ঘরে আসে আর এলি তাকে ভালোবাসার চেষ্টা করে আর এলিটাকে কথা দেয় সে তার 40 বছর যেভাবেই হোক ফেরত দিবে। আর কিছুক্ষণ পর এলিটার পেটে ব্যথা উঠে যায় আর রক্তও বেরোয়। ম্যাক্স তাকে হসপিটালে নিয়ে আসে আর যখন ডক্টর চেক আপ করে তখন বুঝতে পারে অপারেশনের আগে এলিটা প্রেগনেন্ট ছিল আর হঠাৎ করে বুড়ো হওয়ার কারণে বাচ্চাটা মরে যায়। আর এর সঙ্গে তাদের স্বপ্নটাও ভেঙে যায় আর এলিটা ডিসাইড করে সে তার মা বাবাদের সঙ্গে থাকবে। এরপর ম্যাক্স একটা পার্কে বসে আছে আর তখনই তার নজর যায় একটা বাচ্চার ওপর আর সে ড্রাগস বিক্রি করছিল। ম্যাক্স তাকে দেখেই বুঝে গিয়েছিল এটা কোনো ছোট বাচ্চা না, কোনো বড় মেয়ে, সে বয়স কিনে ছোট হয়ে গিয়েছে আর কেউ তার ওপর সন্দেহ করবে না তাই। আর ম্যাক্স তার কাছে যায় আর বলে তুমি কি করে এত ছোট হলে, কারণ ইয়ার কোম্পানির তো বাচ্চাদের ওপর অপারেশন করার মান্য ছিল না। তখন বাচ্চাটা বলে একটা কোম্পানি আছে যেখানে খুব কম পয়সায় ওখানে বয়স বিক্রি করার কাজ করে। আর ম্যাক্স একটা ডুপ্লিকেট ফোন থেকে কথা বলে আর তাকে একটা ফাঁকে পাসপোর্ট বানানোর জায়গাটা বলে দেয়। আর ম্যাক্স এটা চেয়েছিল ওই গ্রুপের কাছে যাওয়ার আগে তাকে জানতে হবে এলিটা 40 আর কাকে দেওয়া হয়েছে। তারপর ম্যাক্স চুপ করে একটা হোটেলে যায় আর সে প্ল্যান বানায় সোফিকে কি করে কিডন্যাপ করবে, কারণ তার সন্দেহ ছিল সোফি এলিটার এজ নিয়েছিল। আর কিছুদিন ধরে সোফির ছায়া হয়ে তাকে ফলো করছিল ম্যাক্স। আর একদিন সে সময়ে চলে আসে সোফি কোনো গার্ড ছাড়া এক জায়গায় যাচ্ছিল। তখন ম্যাক্স অ্যাডম গ্রুপের চেহারা বানিয়ে তাকে অজ্ঞান করে তাকে কিডন্যাপ করে নেয় আর ওখানে অ্যাডম গ্রুপের নিশানা বানায় যাতে তার উপরে কোনো সন্দেহ না হয়। আর তারপর তাকে নিয়ে একটা ফাঁকা বিল্ডিং এ নিয়ে আসে আর ওখানে এলিনাকে ডাকে। আর এলিনা এসব দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু ম্যাক্স তাকে বোঝায় আর বলে আমি সবকিছু ঠিক করে দেবো, আমার সাথে চলো। আর তারপর তারা একটা জাহাজে বেরিয়ে যায় লিথুনিয়ার দিকে। আর অন্যদিকে কায়া আর নোয়া ক্যামেরার মাধ্যমে কিডন্যাপারকে ধরার চেষ্টা করে আর তারা বুঝতে পারে এটা কোম্পানির কোনো লোকের কাজ আর তারা তাকে খোঁজার জন্য লেগে পড়ে। আর এইদিকে ম্যাক্স সোফিকে একটা বক্সের মধ্যে বন্ধ করে রেখেছিল আর টাইমে টাইমে তাকে খাবার দিয়ে আসতো। আর সন্ধ্যার সময় যখন তারা গল্প করছিল তখন একটা ফ্যামিলি আর তার একটা বাচ্চাকে দেখতে পায় আর ওই বাচ্চাকে দেখে তাদের স্বপ্ন আবার পুনরায় জেগে ওঠে। হঠাৎ ওই বাচ্চাটা দূর থেকে লাইট দেখতে পায় আর ওটা ছিল পুলিশের লাইট। তখনই তারা বুঝে যায় যে ওরা এখানকার পুলিশদের ইনফর্ম করে দিয়েছে। তখন ওই বাচ্চাটার মা বাবাকে ময়রা বানিয়ে তারা জাহাজ থেকে বেরিয়ে আসে আর কারে চাপে আর তাদেরকে বাঁচার হুমকি দিয়ে ডেলিভারি বয় সাজার কথা বলে আর তারা পেছনে লুকিয়ে পড়ে। আর শেষ পর্যন্ত তারা ওখানকার পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হয়। আর এলিটার একটুও ভালো লেগেছিল না যে একটা মাসুম বাচ্চা তার ফ্যামিলিকে বিপদে ফেলেছিল। তারপর তারা তাদের ভ্যানটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর ওখানে সোফি বলে আমি সোফি না, বরঞ্চ তার মেয়ে মেরি। তখন ম্যাক্সের এই কথা তো বিশ্বাস হয় না, কিন্তু ম্যাক্স বলে সোফির একটা মেয়ে ছিল, ও তো অনেক আগেই মারা গিয়েছে। আর মেরি বলে আমাকে একটা সাধারণ জীবন দিতে চেয়েছিল, তাই এই কথাটা লুকিয়ে রেখেছিল। আর ম্যাক্সের তারপরও সন্দেহ ছিল, তাই তাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। মেরি দ্বিতীয়বার বলে আমি সোফি না, আর আমার মার কাজ তো আমার পছন্দ না, তাই আমি আমার পরিচয় গোপন রাখি। আর ম্যাক্স বলে তাই যদি সত্যি হয় তাও তো এলিনা ডিএনএ এর সঙ্গে মা মেয়ের ডিএনএ তো মিলিয়ে যাবে। আর এলিনার তো এইসব একদমই পছন্দ ছিল না, তাই ওখান থেকে সে রাগে চলে যায়। এদিকে নোয়াক আর কায়ার টিম জেনে গিয়েছিল ম্যাক্স কোথায় আছে, তাই তারা তাদের ওপর অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল। আর তার আগেই এলিনা আর ম্যাক্সকে অ্যাডাম গ্রুপের বস লিলিথ তাদেরকে খুঁজে তাদের কাছে চলে আসে। আর লিলিথ তাদেরকে বলে মেরি সত্যি কথা বলছে আর তাদেরকে নিয়ে একটা সেফ জায়গায় নিয়ে আসে। তারপর তাদেরকে সোফির পুরো প্ল্যান বলে। আসলে সোফি অনেক আগেই এলিনার বয়স চুরি করে যুবতী হতে চেয়েছিল, কিন্তু তার আগেই ম্যাক্স এলিনাকে বিয়ে করে নেয়। আর ওই জন্য সোফি ম্যাক্সের বাড়িতে আগুন লাগায় আর ম্যাক্সের ডিএনএ ওই লোককে খুঁজে মেরে ফেলে। আর তখনই ম্যাক্সের মোবাইলে চুপ করে চালানোর ক্লিনিকের অ্যাড্রেস আসে, যেটা শুধুমাত্র 6 ঘন্টার জন্য খোলা থাকতো আর তার জন্য সোফিকে দরকার ছিল। আর তখনই কায়া তার টিমকে নিয়ে ওই বিল্ডিংকে পুরো ঘিরে নেয়। তখন ম্যাক্স বাইরে যায় আর তাদেরকে ধমকি দেয় যে সোফি শুধু ভেতরে যেতে পারবে, আর অন্য কেউ যদি যায় তাহলে এলিনা মেরিকে গুলি করে মেরে দেবে। আর তখনই সোফি আগে আসে আর তার শর্ত মেনে নেয়। আর তখনই কায়া বলে তুমি কি করে জানলে সোফি আমাদের সঙ্গে এসেছে? আর তখনই কায়া বুঝতে পেরে যায় এটা একটা চাল ছিল। তখনই অ্যাডাম গ্রুপ তাদের ওপর অ্যাটাক করে দেয়। কিছুক্ষণ তাদের মধ্যে একটা জবরদস্ত ফাইট আমরা দেখতে পাই। আর এই ফাইটে নোভাক আর লিলিথের মৃত্যু হয়। আর এদিকে ম্যাক্স এলিটা আর মেরিকে নিয়ে একটা গ্যারেজে আসে। আর তখনই এলিনা দেখে মেরি তাকে মারার জন্য বন্দুক তুলে আছে। আর যখনই গুলি করতে যায় তখন মেরি দেখে বন্দুক তো একদম খালি ছিল। আর তখনই এলিনা বুঝতে পারে যাকে কিছুক্ষণ আগে বাঁচিয়েছিল সেই তাকে মারতে চায়। আর মেরিকে এলিনা মেরে অজ্ঞান করে দেয়।
আর তারপর তারা দুজনেই ক্লিনিকে পৌঁছে যায়। আর তারা জোর করে মেরির অপারেশন করে 40 বছর চুরি করে নেয়। আর কিছুক্ষণ পর মেরিকে একটা ট্রাক ড্রাইভার দেখতে পায় আর তাকে নিয়ে তার মার কাছে নিয়ে আসে। আর তার মা বুলেট প্রুফ জ্যাকেট পরার জন্য বেঁচে যায়। আর সোফি দেখে মেরি দিন দিন খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যেতে থাকে। সোফি চাইলে তার মেয়েকে ঠিক আগের মতো করতে পারত তার বয়স দিয়ে, কিন্তু সে এত স্বার্থপর যে সে তার মেয়ে মেরিকে বয়স দিতে মানা করে দেয়। আর এদিকে ম্যাক্স এলিনার সঙ্গে দেখা করার জন্য একটা বিচে আসে। আর এলিনা আগের মতো ইয়াং আর প্রেগনেন্ট ছিল, কিন্তু তার নতুন হাজবেন্ডের সঙ্গে। আর অন্যদিকে ম্যাক্স অ্যাডম গ্রুপের লিডার হয়ে গিয়েছে। আর তার প্রতিজ্ঞা ছিল ওই সোফির কোম্পানিকে শেষ করে ছাড়বে আর নির্দোষ লোকের প্রাণ বাঁচাবে। আর এখানেই আমাদের ভিডিওটা শেষ হয়ে যায়। সো গাইজ, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে যেন আপনার কাছে যায়। এরপর লাস্ট কাহিনী হলো একটা হরর কাহিনী। একটা মেয়ের নিজের ভালোবাসার মানুষটি তার শত্রু। অ্যান্ড মুভিটার নাম হলো গথিকা। এর শুরুতে দেখতে পাই একটা মেয়েকে, আর সে মাথার ডক্টর ছিল, যার নাম ছিল মেরিন্ডা। আর আমরা দেখতে পাই ডক্টরের সামনে একটা কৌলি নামের একটা মেয়ে বসেছিল। আর সে বলছিল একটা শয়তান প্রতিদিন তার স্বপ্নে এসে তার সঙ্গে খারাপ কাজ করে চলে যায়। আর কৌলির কথা শুনে তো মেরিন্ডার তো বিশ্বাস হয় না। আর এটা দেখে তো কৌলির খুব রাগ হয়ে যায়। এরপর পুলিশ আর ডক্টরে তাকে ধরে জেলে বন্দি করে দেয়। এরপর মেরিন্ডা তার বসের কাছে যায় আর গিয়ে বলে আমরা তার ট্রিটমেন্ট কোনোভাবেই করতে পারবো না, কারণ সে বারবার সে একই কথাই বলে অনেক দিন ধরে। আমি তার কেসটা দেখছি, কিন্তু সেটা আগেই যায় না। আর মেরিন্ডার বস মানে তার হাজবেন্ড, সে বলে কৌলি দুনিয়াটাকে সে অন্য নজর দিয়ে দেখে, আমাদেরকে অন্য কিছু করে চেষ্টা করতে হবে। তখনই একটা ডক্টর আসে যার নাম পেট হয়। সে অন্য মিটিংয়ে যাওয়ার জন্য তাকে ডাকতে এসেছিল, কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই পেট চলে আসে আর মেরিন্ডাকে নিয়ে গাড়ি পর্যন্ত রেখে আসতে যায়। আর এখানে এটা জানতে পারি পেট মেরিন্ডাকে পছন্দ করত। তারপর সে একাই বাড়ি যাওয়ার জন্য যায়। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, রাতও অনেক হয়েছিল। আর রাস্তা দিয়ে যেতে মেরিন্ডার রাস্তায় পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আর পুলিশের কাছে যেতেই পুলিশ বলে ম্যাডাম আপনি অন্য রাস্তা দিয়ে যান, সামনে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে। তখন মেরিন্ডা অন্য রাস্তা দিয়ে যায়। রাস্তাটা ছিল জঙ্গলের মধ্য দিয়ে। আর তারপর একটা ব্রিজ পার করতে মেরিন্ডা সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আর তাকে বাঁচাতে মেরিন্ডা গাড়িটাকে ঘুরিয়ে একটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দেয়। আর যখনই সে গাড়ি থেকে বাইরে আসে আর দেখে তার শরীরে অনেক আঘাত লেগেছিল আর রক্ত বের হচ্ছিল। আর তখন মেরিন্ডা তাকে জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কি করে আসলে। মেরিন্ডা তাকে হেল্প করতে চেয়েছিল। ঠিক তখনই ওই মেয়েটার গায়ে আগুন লেগে যায়। আর তখনই এই সিনটা এখানেই কেটে দেওয়া হয়। আর তারপর মেরিন্ডা যখন ঘুম থেকে জাগে তখন সে দেখে যে একটা হসপিটাল আর একটা ঘরে সে বন্দি আছে। আর যে ঘরটা পাগল রোগীদের ঘর ছিল। আর এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় আর বাইরে যাওয়ার জন্য চিৎকার করতে থাকে। তখন ওখানকার স্টাফ এসে তাকে কাবু করার চেষ্টা করে। ঠিক তখন পেট এসে বলে আমি কথা বলছি, তোমরা যাও। তখন পেট তাকে বলে তুমি কি জানো তুমি এখানে 3 দিন ধরে বন্দি আছো, আর 3 দিন আগে তোমার সঙ্গে কি হয়েছিল। তখন মেরিন্ডা বলে আমি যখন ওই দিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার সামনে একটা মেয়ে চলে এসেছিল। আর মেয়েটা অনেক আহত ছিল, তাই আমি চেয়েছিলাম তাকে হেল্প করার, কিন্তু হঠাৎ করে তার গায়ে আগুন লেগে যায়। তারপর থেকে তো আমার কোনো কিছু মনেই নেই। আর তখন পেট বলে এমন কোনো কিছু হয়নি, আর তোমার হাজবেন্ডের মার্ডার হয়ে গিয়েছে আর ওই খুন তুমি করেছো, আর তখন থেকে তুমি এই জেলে বন্দি আছো। আর তখন এই কথা শুনে তো মেরিন্ডা তো পাগলি হয়ে যায়, আমি কেন আমার হাজবেন্ডকে খুন করব। আর পাগলের মতো পেটকে চিল্লাতে চিল্লাতে বলে তুমি সব মিথ্যে বলছো। আর মেরিন্ডা তো একদম বেকাবু হয়ে গিয়েছিল। তখনই স্টাফ এসে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখি মেরিন্ডা ওই পাগল রোগীদের মধ্যে ছিল যাদেরকে সে কিছুদিন আগে ট্রিটমেন্ট করতো। আর তখনই মেরিন্ডার পাশে এসে বসে কৌলি আর তাকে বলে এবার বুঝতে পারছো যখন সব সত্যি বলার পরও কেউ তোমার কথা বিশ্বাস করে না তখন নিজেকে কেমন লাগে, যেটা আজ তোমার সঙ্গে হচ্ছে। আর এটা বলে সে চলে যাওয়ার আগে একটা নিউজ পেপার দিয়ে যায় তাকে, যেখানে মেরিন্ডার হাজবেন্ডের মার্ডারের বিষয়ে লেখা ছিল আর যার মার্ডার মেরিন্ডা করেছিল। এরপর মেরিন্ডা যখন একা ঘুমাচ্ছিল তখন সে হঠাৎ চেতন পেয়ে যায় দরজার ওই পারে কেউ আছে। আর দরজার কাছে একটা লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল নট অ্যালং, তুমি একা না। আর এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় মেরিন্ডা আর একটা কর্নারে গিয়ে বসে পড়ে। তারপর সকাল হয়
আর একটা নার্স আসে, খাবারের সঙ্গে ওষুধও নিয়ে আসে। আর ওটা খেয়ে সে ওই রোগীর সঙ্গে একসঙ্গে স্নান করতে যায়। আর হঠাৎ সে ওই গাড়ির সামনে পড়ে যাওয়া মেয়েটাকে তার সামনে দেখতে পায়, আর যার হাতে একটা চাকু ছিল, আর ওটা দিয়ে বারবার মেরিন্ডার হাতে আহত করে কিছু লিখছিল। আর ওই মেয়েটাকে মেরিন্ডা ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না, তাই সে পাগলের মতো চিৎকার করতে থাকে। আর ওখানকার সবাই মেরিন্ডার এই অবস্থা দেখে সবাই পালিয়ে যায়। তারপর মেরিন্ডার কাছে পেট আসে আর বলে, এবার কি তোমার কিছু মনে পড়ছে? আর বলে, তুমি কি আমায় পছন্দ করো? আর আমরা এবার কি এক হতে পারি, কারণ আমার হাজবেন্ডও আর নেই। তখন পেট বলে, না, এখন তুমি আমার রোগী, আর তোমার সত্যিটা কি আমায় আগে জানতে হবে। আর তারপরে মেরিন্ডার কাছে মেরিন্ডার উকিল আসে আর তাকে বলে, সব প্রমাণ তোমার দিকে যায়, তোমার কাছে এই কেস থেকে বেরানোর একটাই রাস্তা আছে, তুমি নিজেকে পাগল স্বীকার করো, তবেই তুমি এই কেস থেকে বেরোতে পারবে। আর তখন মেরিন্ডা অনেক রেগে যায় আর বলে, আমি পাগল না, আর আমি কাউকে মার্ডার করিনি, এবার বুঝতে পারছো? আর কিছুক্ষণ পর ওখানে একটা পুলিশ আসে, যে মেরিন্ডার হাজবেন্ডের একটা ভালো বন্ধু ছিল, আর সেই কেসের তল্লাশি করছিল। আর অনেক রেগে যায় আর বলে, তুমি কেন তোমার হাজবেন্ডকে মেরেছো? আর তাকে কিছু ছবিও দেখায়, আর ওটাতে দেখতে পায় সে তার হাজবেন্ডকে মারছে। আর এটা দেখে তো মেরিন্ডা বুঝতেই পারছিল না এটা কি করে সম্ভব। তারপর মেরিন্ডা দেখে তার হাত দিয়ে রক্ত বেরাচ্ছে, আর হাত থেকে ব্যান্ডেজ খুলে দেখে তো লেখা আছে নট অ্যালন, যে লেখাটা তার হাজবেন্ড মারা যাওয়ার সময়েও একই লেখা ছিল। সে তো কিছুই বুঝতে পারছিল না। তারপর যখন সে ঘুমাচ্ছিল, তার স্বপ্নতে ওই মেয়েটাকে দেখতে পায়, যে তার গাড়ির সামনে চলে এসেছিল, আর তার দেহকে হঠাৎ করে আগুন লেগে যায়। আর ওই মেয়েটার আত্মা মেরিন্ডার বডিকে নিজের কন্ট্রোলে করে নেয়, আর মেরিন্ডার বাড়ি গিয়ে একটা কুড়ুল দিয়ে তার হাজবেন্ডকে মেরে ফেলে। আর ওই মেয়েটার আত্মা কেন মেরিন্ডাকে বশে করে তার হাজবেন্ডকে মেরেছিল, আর এটা আমরা আগে গিয়ে কাহিনীতে বুঝতে পারবো। তারপর পেট মেরিন্ডাকে নিয়ে একটা বড় ডক্টরের কাছে নিয়ে আসে। তখন মেরিন্ডা দেখতে পায় একটা ছবি, আর এটা ওই মেয়েটাই ছিল, যে মেয়েটা মেরিন্ডাকে পাগল বানিয়েছে, যে গাড়ির সামনে এসেছিল তার। তখন মেরিন্ডা ডক্টরকে বলে, এই মেয়েটা কে? তখন সে বলে, এটা আমার মেয়ে। তখন মেরিন্ডা বলে, এই মেয়েটা আমার গাড়ির সামনে এসেছিল। তখন পেট বলে, এটা হতে পারে না, মেয়েটা 4 বছর আগেই মারা গিয়েছে। আর ডক্টরও তাই বলে। মেরিন্ডা তো চিন্তায় পড়ে যায়, আসলে তার সঙ্গে কি হচ্ছে। তারপর সে যখন ঘুমাচ্ছিল, তখন সে বাইরে কেউ আছে অনুভব করে, আর মেরিন্ডা ওই মরা মেয়েটার নাম ধরে ডাকতে থাকে আর বলে, বাইরে কি তুমি আছো? যদি থাকো তাহলে দরজাটা খুলে দাও। আর তখনই দরজাটা খুলে যায়, আর মেরিন্ডা বাইরে চলে যায় আর পেটের রুমে আসে। আর সে তার কম্পিউটার চেক করে দেখে যে ওই 4 ইয়ার আগে মারা যাওয়া মেয়েটা তদন্ত করছিল। ঠিক তখনই সে একটা কম্পিউটার ক্যামেরা রেকর্ডে দেখতে পায় ওই মরা মেয়েটার আত্মাকে। আর তখনই সে ওই দিকে দৌড় মারতে থাকে, কারণ ওই দিকে কৌরির রুম ছিল। যখন মেরিন্ডা ওই রুমের সামনে যায়, আর ওই রুমের ছোট্ট একটা হোল্ডের মধ্যে দিয়ে দেখতে পায় একটা লোক তাকে নিরাদয়ে মারছিল, আর এই লোকের হাতের একটা মেয়ের ট্যাটু বানানো ছিল। আর এটা দেখে মেরিন্ডা তো ভয়ে পালাতে থাকে। ঠিক তখনই ওখানকার সিকিউরিটি গার্ড এসে মেরিন্ডাকে ধরে ফেলে। তারপর সকাল হয়ে যায়, আর মেরিন্ডা কৌরির কাছে যায়, কারণ যখন সে তার ট্রিটমেন্ট করছিল তখন মেরিন্ডা কৌরির কথা বিশ্বাস করেছিল না। আর কৌরি যখন কাহিনীর প্রথমে বলেছিল আসলে এটা সত্যি ছিল, আর সে ওই লোকের কথা বলেছিল যে তাকে প্রতিদিন নির্মমভাবে শাসন করা হচ্ছে। আর এই বিষয়ে মেরিন্ডাও পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল। আর তারপর মেরিন্ডাকে একটা রুমে বন্দি করে দেওয়া হয়। তারপর সে ওই মেয়েটার আত্মা তার সামনে চলে আসে, আর এটা দেখে তো সে চিৎকার করতে লেগেছিল। আর তখনই মেরিন্ডার এই অবস্থা দেখে গার্ডও ভেতরে চলে এসেছিল। মেরিন্ডা তাদের চোখে ধুলো দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর সে ওখান থেকে বেরিয়ে তার সত্যির ব্যাপারে জানতে চেয়েছিল, তাই সে ওখান থেকে বেরিয়ে লুকানোর জন্য একটা সুইমিং পুলের মধ্যে লুকাতে চেয়েছিল। যখনই সে ডুব মারে জলের মধ্যে, সে ওই মেয়েটার আত্মাকে দেখতে পায়। তারপর সে ওখান থেকে বেরিয়ে পেটের অফিসের সামনে আসে, আর গাড়ির চাবিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর সে যখন গাড়ি চালাচ্ছিল তখন তার চোখ পড়ে আবার ওই 8টার দিকে, আর সে ভয়ে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। আর শেষ পর্যন্ত অনেক বিপদ থেকে বেরিয়ে মেরিন্ডা তার বাড়ির সামনে আসে। তারপর সে ঘরের ভিতরে আসতেই তার সব কিছু মনে পড়ে যায়, যে কিভাবে সে তার হাজবেন্ডকে মেরেছিল। তারপর সে বাথরুমে যায়, আর সে আর একটা মেরিন্ডাকে দেখতে পায়, আর সে জল থেকে বেরিয়ে চিল্লাতে থাকে। আর সে আস্তে আস্তে ওই মেয়েটার আত্মাতে পরিণত হয়ে যায়। আর সে বুঝতে পারে তার মধ্যে আত্মা কাবু করে কিভাবে তার হাজবেন্ডকে মেরেছে। আর এটা মনে পড়ার পর সে অনেক কষ্ট পায়, আর সে তার হাজবেন্ডের ফটো নিয়ে কাঁদতে লাগে। তারপরে কে যেন তার কানে একটা জায়গার নাম বলে দেয়, যেখানে সে এর আগে তার হাজবেন্ড প্রায়ই যেত। তারপর মেরিন্ডা ওই জায়গায় যায়, আর ওখানে একটা ঘর দেখতে পায়। আর মেরিন্ডা দরজাটা খুলে ভেতরে যায়, আর ভিতরে গিয়ে দেখে ওখানে বড় বড় লাইট লাগানো ছিল, আর একটা ক্যামেরাও লাগানো ছিল।
আর মেরিন্ডা এইসব দেখে বুঝতে পারে এখানে তো কোনো কিছু খারাপ কাজ হতো। আর তখন মেরিন্ডা ওখানে থাকা ক্যামেরা চেক করে দেখে তো সে দেখতে পায় তার হাজবেন্ড একটা মেয়েকে চেন দিয়ে বেঁধে রেখেছিল আর তার সঙ্গে খারাপ কাজ করতো, আর এটা আবার রেকর্ডও করে রাখতো। আর এটা দেখে তো মেরিন্ডা অবাক হয়ে যায় আর ভাবে তার হাজবেন্ড এত নিচ মনের লোক ছিল। আর তখনই পুলিশওয়ালা চলে আসে মেরিন্ডাকে ধরার জন্য। আর তাকে দেখে মেরিন্ডা পেছনে সরে, আর তখনই পেছনের দিকে দুটো হাত তাকে জড়িয়ে ধরে পেছনে টানতে থাকে। আর ওই হাতটা একটা মেয়ের ছিল যে এখনো বেঁচে থাকে মেরিন্ডার কাছ থেকে হেল্প চাইছিল। আর একটু আগে মেরিন্ডা যার ভিডিও দেখছিল, যাকে তার হাজবেন্ড কিডন্যাপ করে রেখেছিল এই ঘরে বন্দি করে। আর তখনই সেখানে অনেক মিডিয়ার লোক চলে আসে আর এই খবরটা চারিদিকে ছড়িয়ে যায়। আর মেরিন্ডাকে পুলিশও গ্রেপ্তার করে নিয়েছিল। আর তখন পেট আর তার উকিল পুলিশের কাছে আসে আর তাদেরকে বলে এবার তো তাদের মেরিন্ডাকে ছেড়ে দেওয়া উচিত। আর এখন তো সবকিছু জানাজানি হয়ে গিয়েছে তার হাজবেন্ড কেমন ধরনের লোক ছিল, কিন্তু তারপরও পুলিশ তাকে ছাড়তে মানা করে দেয়। আর ওই সময় বড় ডাক্তারও চলে আসে মেরিন্ডার কাছে আর তাকে বলে আমার মেয়েও তোমার হাজবেন্ডের শিকার ছিল আর সেই আমার মেয়েটাকে মেরে ফেলেছে। তারপর মেরিন্ডাকে পুনরায় জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর মেয়েটা অনেক ভাবার পর সে বুঝতে পারে তার হাজবেন্ডের সঙ্গে আর একজনও যুক্ত আছে, কিন্তু কে সে সেটা জানতো না। তারপর পেটকে কল করে ওই ট্যাটুর ব্যাপারে বলে যেটা কৌলিকে প্রতিদিন ধরে নির্যাতন করত। তখন পেট তার কথা শুনে ওই ট্যাটুওয়ালা লোককে খোঁজার জন্য অনলাইনে চেষ্টা করে। এদিকে মেরিন্ডার সঙ্গে দেখা করতে আসে তার হাজবেন্ডের বন্ধু যে বড় পুলিশ অফিসার ছিল। আর মেরিন্ডার কাছে এসে বলে আমি তোমায় বিশ্বাস করি আর তুমিও আমায় বিশ্বাস করো। আর সে বলে তোমার হাজবেন্ডের সঙ্গে আর একজন কে আছে। তখন মিরান্ডা তাকে সব সত্যি কথা বলে দেয় ওই লোকটা কেমন, আর তার হাতে একটা মেয়ের ট্যাটু আঁকানো আছে আর তার বুকেও তার চেহারাতে দানবের মতো কি লাগানো ছিল। আর সে অনেক লম্বা আর ফিগার আলা ছিল। আর মিরান্ডা এইসব বলতে বলতে সে লক্ষ্য করে এই পুলিশটার মুখে একটা রং লেগে আছে, যেটা দেখে মিরান্ডা বুঝতে পারে সে যা যা বলছিল সব পুলিশটার সঙ্গে মিলে যাচ্ছে। আর তখনই মিরান্ডা ওখান থেকে পালানোর চেষ্টা করলে ওই পুলিশওয়ালা তাকে ধরে ফেলে। আর মিরান্ডা তখন শার্টটাকে টেনে ছিঁড়ে ফেলে। আর সে বুঝতে পারে প্রতিদিন কলিকে যে অত্যাচার করতো সেই পুলিশওয়ালাই ছিল। আর তখনই মিরান্ডা তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তখন পুলিশওয়ালা মিরান্ডার উপরে গুলি চালায় আর এই গুলিটা একটা গ্যাসের পাইপের উপরে লাগে আর গ্যাসটা লিক করতে থাকে। আর মিরান্ডাকে ধরতে যাচ্ছিল লোকটা আর তাকে বলছিল তুমি কি জানো আমি আর তোমার হাজবেন্ড মিলে কত ধরনের মেয়েদের নিয়ে খেলা করেছি আর তাদের সঙ্গে কি করেছি, আর এইসব জানতে হলে আমার সামনে তাড়াতাড়ি চলে এসো। আর তুমি নিজেও জানো না আমি কত বড় হারামি। আর তখনই তার পেছনে আয়নাতে একটা ছায়া দেখতে পায় আর তার ওপরে গুলি চালায়। ঠিক তারপর পুলিশটার সামনে ওই ডক্টরের মেয়ে একটা আয়নার সামনে চলে আসে, যে মেরিন্ডার গাড়ির সামনে চলে এসেছিল ওই মেয়েটা। আর তখন ওই খারাপ পুলিশ অফিসারটা তার উপরে গুলি চালায়, কিন্তু কাজটা ভেঙে যায়। তারপরে তাকে দেখতে পাচ্ছিল আর পুলিশটা তাকে দেখে বারবার গুলি চালায় আর ওই গ্যাসের পাইপটাই লাগে আর ওটা বাস্ট করে আর ওই খারাপ পুলিশ অফিসারটার গায়ে আগুন জ্বলতে থাকে। আর তখনই মিরান্ডা তাকে গুলি করে মেরে ফেলে। আর তখনই পেট আসে আর তাকে বলে তুমি যা বলেছিলে সব সত্যি বলেছ। আর পেট বলে তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমায় বিশ্বাস করেছিলাম না। আর মিরান্ডার 1 ইয়ারে জেল হয় আর তারপর সে 1 ইয়ার পর বেরিয়ে আসে। তারপর মিরান্ডা আর কৌলি একসঙ্গে দেখা করে আর মিরান্ডাকে থ্যাঙ্কস জানায় কৌলি। আর ওখান থেকে মিরান্ডা চলে যায়। আর রাস্তায় যেতে যেতে মিরান্ডা একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় আর একটা গাড়ি ওই বাচ্চাটার উপরে চলে যায়, কিন্তু তার কিছু হয় না। আর এর থেকে আমরা বুঝতে পারি মিরান্ডা আত্মাকে দেখতে পায়। আর এখানেই আমাদের কাহিনীটা শেষ হয়। তো বন্ধুরা এই 4টে কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছেই যায়। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো মুভি এক্সক্লেম ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টেক কেয়ার।